রক্তনালীর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, রক্তনালীর মধ্যে শোষণ হয়ে যায় এবং এই রক্তে যে পুষ্টি আসে কই থেকে আসে, এই যে নাড়িভুঁড়ি থেকে আসে, নাড়িভুঁড়ি থেকে যে পুষ্টিগুলা এগুলা রক্তের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর বাকি যেগুলা অপাচ্য অংশ আছে, মানে যেগুলা তুমি হজম করতে পারো নাই, যেগুলা হজম করতে পারো নাই, আমি লিখি অপাচ্য, যেগুলা নাকি তুমি হজম করতে পারো নাই, ওইগুলা কি হয়, ওইগুলা তোমার এই যে মলের সাহায্যে বের হয়ে যায়। মল মানে হইলো ভাইয়া হাগু, হাগুর মাধ্যমে বের হয়ে যায়। তো এটা হইলো ফুল পরিপাকের প্রসেস, ঠিক আছে? এটা হইলো ভাইয়া কি, ফুল পরিপাকের প্রসেস। এখন দেখো এখানে তুমি এই পুরা যে ঘটনাটা ঘটছে এটা দুইটা ভাগে ভাগ করতে পারো। একটা হইলো তুমি এই খাবারটা নিয়ে এই পর্যন্ত কি করছো বলো তো, এইখান থেকে এই পর্যন্ত এই খাবারটা নিছো, এইখান থেকে এই পর্যন্ত কি খাবারটাকে ছোট ছোট টুকরায় ভাগ করছো, তাই না? আচ্ছা, আর পরের ঘটনা কি, পরের ঘটনা এই যে ছোট ছোট টুকরাগুলো আছে এই টুকরাগুলো রক্তনালীর মধ্যে প্রবেশ করছে। তাহলে দেখো ঘটনা এক হইলো বড় খাদ্যকণা, বড় খাবার নরমালি জটিল হয়, মানে যেগুলো বড় হয় ওগুলা নরমালি কমপ্লেক্স খাবার হয়। সো প্রথম ঘটনা হইলো বড় খাদ্যকণা তোমার ছোট আর সরল খাদ্যতে কনভার্ট হইছে, ছোট ছোট টুকরায় তুমি ভাগ করে ফেলছো। সেকেন্ড ঘটনা হইলো এই যে ছোট ছোট টুকরায় তুমি ভাগ করলা, এই ছোট ছোট টুকরাটা তোমার কি হইছে, রক্তে প্রবেশ করছে, ঠিক আছে? তোমার ছোট ছোট খাদ্যটা এই যে এখানে যে ছিল এগুলো হলো রক্তে প্রবেশ করছে। ঘটনা এক রে বলে হইলো ভাইয়া পরিপাক, আর ঘটনা দুই রে বলে শোষণ। আমার কথা কি ভাই বুঝা গেছে? আচ্ছা, ঘটনা এক মানে কি, ঘটনা এক মানে তুমি বড় খাবার নিয়ে এত বড় একটা খাবার খাইলা, এই খাবারটারে ছোট ছোট টুকরায় ভাগ করলা, প্রথমে চাবাইলা, চাবাইলে তো অল্প অল্প ছোট ছোট টুকরায় ভাগ হয়, তারপরে যখন তোমার পাকস্থলিতে যায়, অন্ত্রে যায়, এরপরে এগুলো আরো ভাঙে, ভাঙতে ভাঙতে একদম ক্ষুদ্র মাইক্রোস্কোপিক মলিকিউলের মতো হয়ে যায়, ঠিক আছে? সো মেইন কথা কি, বড় খাদ্য কণাকে ভেঙে, বড় বা জটিল খাদ্য কণাকে ভেঙে ছোট খাদ্য কণায় পরিণত করব, এই ঘটনাটারে বলে পরিপাক। আর এই যে ছোট খাদ্য কণায় পরিণত করলাম, এই যে ছোট খাদ্য কণা নাড়িভুঁড়িতে ছিল এটা রক্তের মধ্যে ঢুকে গেল, এই ঘটনাটারে বলে শোষণ, ঠিক আছে? সো এটা হলো পরিপাক আর শোষণ। এখন ভাইয়া পরিপাক কিন্তু ভাইয়া দুই ভাবে হইতে পারে। তুমি নরমালি একটা বড় খাবার, মানে বড় যে বড়, ধরো তুমি একটা কেক খাইলা, এই কেক রে তুমি কিভাবে ছোট ছোট টুকরায় ভাগ করতে পারো বলো তো? তুমি কি এটার উপরে কি দাঁত দিয়া মেকানিক্যাল ফোর্স দিতে পারো, তাই না? যান্ত্রিক একটা প্রেসার দিতে পারো, দাঁত দিয়ে চাবাইতে পারো। তাহলে দাঁত দিয়ে চাবায়া তুমি এটারে কি করতে পারো, এই যে দেখো কেকটারে তুমি কি করতেছো, দাঁত দিয়ে চাবায় চাবায় টুকরায় টুকরায় কনভার্ট করতে পারো, তাই না ভাইয়া? বলো তো। জি ভাই। আচ্ছা, এটা হলো একটা, এটা কি যান্ত্রিক ফোর্স বা মেকানিক্যাল ফোর্স প্রয়োগের মাধ্যমে তুমি ছোট ছোট টুকরায় ভাগ করতে পারো। মানে পরিপাক মানে কি, পরিপাক মানে বড় একটা খাবার রে ছোট টুকরায় ভাগ করা। এখন এই ছোট টুকরায় আমি যান্ত্রিক ফোর্স প্রয়োগ করেও ছোট ছোট টুকরায় ভাগ করতে পারি। আবার ভাইয়া আমি কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও এই খাবারটারে ছোট ছোট টুকরায় ভাগ করতে পারি। কিভাবে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিভাবে? ধরো তুমি ভাত খাইলা, ধরো এটা একটা ভাতের দানা, এটা কি দেখা যাইতেছে ভাইয়া ভাতের দানাটা? জি ভাই দেখেন। আচ্ছা, ধরো এটা একটা ভাতের দানা, তুমি একটা ভাত খাইলা। এখন এই যে ভাত, এই ভাতের উপরে যদি তুমি অ্যামাইলেজ নামের একটা এনজাইম দাও, সাপোজ একটা এনজাইম, এই এনজাইম কি করে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এই ভাতটারে ভেঙে একদম ছোট ছোট গ্লুকোজ অণুতে কনভার্ট করে ফেলে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। তাহলে ভাইয়া বলো এনজাইম কি করতেছে, এখানে কেমিক্যাল রিঅ্যাকশন করতেছে না? বলো তো কেমিক্যাল রিঅ্যাকশন করতেছে কিনা? জি ভাই। কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ভাতটা ভেঙে একদম ছোট ছোট গ্লুকোজের টুকরায় পরিণত করতে পারে। তাহলে দেখো পরিপাক মানে কি, পরিপাক মানে হইলো, হ্যাঁ পরিপাক মানে কি, পরিপাক মানে হইলো বড় খাবারে ভেঙে ছোট খাবারে পরিণত করা। এখন এই বড় খাবারে তুমি ছোট খাবারে কিভাবে পরিণত করতে পারো? তুমি যান্ত্রিক ফোর্স বা মেকানিক্যাল প্রেসার দিয়েও তুমি বড় খাবারে ছোট বানাইতে পারো, অথবা তুমি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও এই বড় খাবারে ভেঙে ছোট খাবারে পরিণত করতে পারো। তাহলে আমারে বলো তো ভাইয়া পরিপাক কয় প্রকারের হইতে পারে? দুই প্রকার। একটা হলো যান্ত্রিক পরিপাক, একটা হলো কি
রাসায়নিক পরিপাক। মানুষের মধ্যে কোন ধরনের পরিপাক ঘটে? অ্যান্সার হলো দুই ধরনের পরিপাকই ঘটে, ঠিক আছে? প্রথমে যান্ত্রিক পরিপাক ঘটে, তারপরে রাসায়নিক পরিপাক ঘটে, ঠিক আছে? এটা এতটুকু ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ বলো বলো, কিছু বলছিলা সুমন? মুখে কি রাসায়নিক পরিপাক হয়? অবভিয়াসলি মুখে রাসায়নিক পরিপাকও হয়, এটা আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে? মুখে যে লালা আছে না ভাইয়া, লালা, এই লালার মধ্যে অ্যামাইলেজ এনজাইম থাকে, যেটা নাকি তোমার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জিনিস ভাঙতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন আসো, এখন একটা কোশ্চেন ভাইয়া, এই যে আমি ডাইজেশন করতেছি, কোন সবকিছুরই একটা পারপাস আছে। আমি শোষণ করি শক্তি পাওয়ার জন্য, আমি রেচন করি, মানে রেচন মানে কি, মূত্রের মাধ্যমে বিভিন্ন জিনিস ত্যাগ করে দেই হলো আমার বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়ার জন্য। আমি পরিপাক কেন করতেছি? কেউ অ্যান্সার দিতে পারবো ভাইয়া? পরিপাক নরমালি কেন হয়? কেন বড় খাবারে ভেঙে ছোটতে কনভার্ট করা লাগে বলো? যাতে আমরা কি শরীরে মানে কোষে শক্তি পাই ভাই। আচ্ছা শক্তি পাই, এটা তো ভাইয়া পরের শক্তি পাবো হইলো শ্বসনের মাধ্যমে। বাট তুমি একবার, হ্যাঁ তুমি এই যে নরমালি আমি বলি, একটা বড় খাবার রে ভাইঙা কেন আমি ছোট করলাম? আমি বড় খাবারটাই যেমন কিসে আচ্ছা হজম মানেই তো ভাই পরিপাক, ঠিক আছে? হজম মানে অ্যান্সার কি জানো? পরিপাক কেন হয়? পরিপাক হইলো হয় শোষণের জন্য। পরিপাক হয় কিসের জন্য? শোষণের জন্য। মানে একটা বড় খাবার রে আমার ভেঙে এত ছোট ছোট টুকরা বা একদম মাইক্রোস্কোপিক মলিকিউলে কেন কনভার্ট করা লাগবে? কেন আমি এতটুকু বড় রাখতে পারলাম না? মাইক্রোস্কোপিক লেভেলে একদম মলিকিউল ছোট ছোট, মানে আমি ভাত খাইলাম, তে ভাতের দানা তো যথেষ্ট ছোট, ওইটা আমি ওই ছোট হিসেবেই কেন রাখলাম না? ওইটারে আমি একদম মাইক্রোস্কোপিক গ্লুকোজে কেন কনভার্ট করতে হবে? অ্যান্সার হইলো তুমি যদি একদম মাইক্রোস্কোপিক গ্লুকোজে না কনভার্ট করো তাহলে তুমি শোষণ করতে পারবা না। তাই পরিপাক কেন হয়? এটার আনসার কি ভাইয়া? শোষণের জন্য হয়। আমরা খাবারে ভেঙে একদম ছোট ছোট মাইক্রোস্কোপিক টুকরায় পরিণত করি যাতে এরা ইজিলি অ্যাবজর্ব হইতে পারে, ইজিলি তারা অন্ত্রের প্রাচীর ভেদ করে রক্তে প্রবেশ করতে পারে। কথা কি ক্লিয়ার ভাই? বুঝতে পারছো পরিপাক কেন হয়? আচ্ছা যেমন ভাইয়া এটার উদাহরণ দেই আমি, দেখো এটার উদাহরণ ইম্পর্টেন্ট। দেখো আমরা কি ভাতের যে কণা আছে, ভাতের কণারে নরমালি পলিস্যাকারাইড বলে। পলিস্যাকারাইড কেন বলে বলো তো ভাইয়া? পলি মানে কি? পলি মানে অনেক, স্যাকারাইড মানে কি বলো? স্যাকারাইড মানে চিনি। এইখানে চিনি বলতে বুঝাইছে কি জানো? গ্লুকোজ। এখানে চিনি বলতে বুঝাইছে গ্লুকোজ। ধরো এখানে চিনি বলতে গ্লুকোজ বুঝাইছে। তাইলে পলিস্যাকারাইড বা ভাতরে পলিস্যাকারাইড বলতেছি, তার মানে কি বুঝায় ভাইয়া? ভাত যদি পলিস্যাকারাইড হয় তার মানে ভাত কি অনেকগুলা গ্লুকোজ দিয়ে তৈরি না? জি ভাইয়া। ভাত অনেকগুলা ছোট ছোট গ্লুকোজ মলিকিউল দিয়ে তৈরি, এরকম অনেকগুলা ছোট ছোট গ্লুকোজ মলিকিউল দিয়ে তৈরি। তাইলে তুমি যদি এই ভাতরে ভাঙো তাহলে তুমি কি পাবা? অনেকগুলো গ্লুকোজের অণু পাবা, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট গ্লুকোজের অণু পাবা। আর গ্লুকোজকে বলা হয় কি জানো? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। মোনো মানে কি ভাইয়া? মোনো মানে হলো ওয়ান, স্যাকারাইড মানে চিনি বা গ্লুকোজ যেটাই বলো, সো এটা হলো গ্লুকোজ পাবা। আচ্ছা আচ্ছা হ্যাঁ শর্করা পাবা। আচ্ছা এখন কেন ভাইয়া, কেন পরিপাকে, মানে কেন আমি এই বড় খাবারটারে ভেঙে ছোট খাবার করলাম, মানে পরিপাকটা কেন করলাম? কেন বড় খাবারটারে ভেঙে আমি ছোট করলাম? কারণ হইলো ভাইয়া এই যে ধরো এটা অন্ত্র, তুমি যখন এই যে খাবা, এই খাওয়ার পর এটা কি অন্ত্রে আসবে না? এই দেখো অন্ত্রের এতটুকু পার্ট আমি বড় করে দেখাইছি, দেখছো? অন্ত্রের জাস্ট এতটুকু পার্ট আমি বড় করে দেখাইছি। তাহলে দেখো খাওয়ার পর তোমার এই নাড়ি ভুঁড়ির মধ্যে ধরো এই যে গ্লুকোজ গুলো আসছে, বুঝতে পারছো? ক্লিয়ার? এই জায়গাটা কোনটা বুঝতে পারছো ভাইয়া? এটা হলো আমাদের পরিপাক নালী, ঠিক আছে? এটা হলো আমাদের পরিপাক নালী, অন্ত্রের পরিপাক নালী, ঠিক আছে? আমাদের হইলো যে অন্ত্র আছে এখানে পেঁচানো নাড়ি ভুঁড়ি, ওইটার যে লুমেন আছে, এই যে ফাঁকা জায়গাটা ওইটা। আচ্ছা সো খাওয়ার পরে কি হইছে? ভাত ভাঙা ভাঙা গ্লুকোজে কনভার্ট হইছে। এখন এই অন্ত্রের প্রাচীর কি দিয়ে গঠিত দেখছো? অনেকগুলা কোষ দিয়ে গঠিত, দেখছো? এই যে একটা কোষ, এই যে আরেকটা কোষ, এই যে আরেকটা কোষ, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে। সো অন্ত্রের প্রাচীর অ্যাকচুয়ালি অনেকগুলা কোষ দিয়ে গঠিত থাকে। এবং এই কোষগুলোর উপরে দেখছো কমলা কালারের একটা জিনিস পাওয়া যাইতেছে, এটার নাম কি দিছি দেখছো? কি ট্রান্সপোর্টার?
গ্লুকোজ ট্রান্সপোর্টার। আচ্ছা এইখানে কি পলিস্যাকারাইড ট্রান্সপোর্টার আছে? পলিস্যাকারাইড ট্রান্সপোর্টার কিন্তু নাই, ঠিক আছে। এখানে কি ট্রান্সপোর্টার আছে? গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে। তার মানে এই যে কোষটা, এই কোষটা এই যে গ্লুকোজ শোষণ করতে পারবে। এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টারের মধ্যে দিয়ে এই যে গ্লুকোজ যাবে, গ্লুকোজ যায় এই যে রক্তের ভিতরে যাবে। সো এই গ্লুকোজ ট্রান্সপোর্টারের মধ্যে দিয়ে কে যাত্রা করতে পারবে ভাইয়া? এই ভাত যাত্রা করতে পারবে না গ্লুকোজ যাত্রা করতে পারবে? গ্লুকোজ। গ্লুকোজ। তাহলে ভাতটা যদি আমি না ভাঙা গ্লুকোজে কনভার্ট করতাম তাহলে কি আমি কিছু শোষণ করতে পারতাম? বলো তো। শোষণ করতে পারতাম না। কেন শোষণ করতে পারতাম না? কারণ আমার যে অন্ত্রের প্রাচীরের যে কোষগুলো আছে এই কোষের মধ্যে কি ট্রান্সপোর্টার থাকে? গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে। জিএলইউটি বলে এটারে, গ্লাট। জিএলইউ দিয়া গ্লুকোজ, টি দিয়া ট্রান্সপোর্টার, জিএলইউটি গ্লাট, গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার নিয়ে আমরা আরো অনেক বিস্তারিত পড়বো যখন নাকি আমরা ইনসুলিনের ক্রিয়া পড়বো তখন। সো বাই দা ওয়ে এই গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে কি হয়? গ্লুকোজ ট্রান্সপোর্ট হয়ে শোষণ হয়। সো এই কারণেই আমাদের পরিপাকটা দরকার। এবার আসো আমরা পরিপাকের একটা সংজ্ঞা দেই। দেখো পরিপাকের সংজ্ঞাটা কি? পরিপাক হলো এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। ভাইয়া কেউ কি এটারে ভুল বলবা? জৈব রাসায়নিক প্রক্রিয়া এটা কি ভুল বলছে? অবশ্যই না। এখানে এটা জীবদেহে হয় তাই এটা জৈব প্রক্রিয়া, আর এটা একটা রাসায়নিক প্রক্রিয়াও বটে, কারণ কি এখানে কেমিক্যাল রিঅ্যাকশনও আছে। সো পরিপাক হলো এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে যান্ত্রিক ক্রিয়া এবং হরমোন ও এনজাইমের প্রভাবে জটিল বা বড় খাদ্যবস্তুকে ভেঙে ক্ষুদ্র ও দ্রবণীয় করা হয়, ক্ষুদ্র দ্রবণীয় ও দেহকোষের শোষণ উপযোগী করা হয়। এটা হলো ভাই পরিপাকের একটা কমপ্লিট সংজ্ঞা। পরিপাকের সংজ্ঞাটা কি? মানে পরিপাক নরমালি বলতে কি বোঝায় ভাইয়া? আমরা প্রথমে দেখো কি পড়ছি, আমরা প্রথমে পড়ছি পরিপাক নরমালি বলতে কি বোঝায়। পরিপাক বলতে বোঝায় বড় একটা খাদ্য কণারে ভাঙা তুমি ছোট বানাবা, এটা হলো পরিপাক। তারপরে তুমি পড়ছো পরিপাকের দুইটা প্রক্রিয়া আছে, একটা হলো রাসায়নিক প্রক্রিয়া আর একটা কি যান্ত্রিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া হয় হরমোন আর এনজাইমের প্রভাবে, আর যান্ত্রিক প্রক্রিয়া হয় মেকানিক্যাল ফোর্স দিলে, যেমন দাঁত দিয়ে চাবাইলা, এটা হলো যান্ত্রিক প্রক্রিয়া। সো বললাম পরিপাক দুই প্রকার। তারপরে আমরা বললাম পরিপাক কেন হয়? পরিপাক হয় শোষণের জন্য। সো এই তিনটা কম্বাইন করে একটা সংজ্ঞা বানাইতে হবে এখন আমাদের। তো আমরা কি করব? পরিপাক হলো এমন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে বড় জটিল খাদ্য কণাকে ভেঙে বড় জটিল খাদ্য কণাকে যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, যান্ত্রিক প্রক্রিয়া ও রাসায়নিক প্রক্রিয়া মানে কি হরমোন ও এনজাইমের প্রভাবে ভেঙে দেহকোষের শোষণ উপযোগী করা হয়। ঠিক আছে? সো এইভাবে পরিপাকের সংজ্ঞাটা দিবা, পরিপাকের সংজ্ঞা কিন্তু আসে। আচ্ছা এখন আমরা পরিপাক তন্ত্র নিয়ে একটা আলোচনা করব। এটা হলো আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। এই পরিপাক তন্ত্র নিয়ে আমরা একটা আলোচনা করব। আমাদের যে পরিপাক হইতেছে যেই তন্ত্রটা, এই তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। দেখো পরিপাক তন্ত্ররে নরমালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো পরিপাকের নালী বা পৌষ্টিক নালী, আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে? আচ্ছা পৌষ্টিক নালী মানে কি বলতো? নালী মানে কি একটা তোমার টিউব, তার মানে এখানে কি খালি খাবার যাওয়া আসার একটা রাস্তা, তাই না? বলতো। হ্যাঁ একটা পাইপ বা খাবার যাওয়া আসার একটা রাস্তা। তাহলে আমি যদি বলি পরিপাক তন্ত্রের যে দুইটা পার্ট আছে, একটা হলো পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। এখানে পৌষ্টিক নালীর কাজ কি বলতো? খাদ্য পরিবহন। ভেরি গুড, খাদ্য পরিবহন, এটাই হলো এটার কাজ, আর কোনো কাজ নাই। খাদ্য পরিবহন হয় পেরিস্টালসিস প্রক্রিয়ায়, এটা আমরা পরে পড়বো। পেরিস্টালসিস কি এটা পরে পড়বো। পেরিস্টালসিস কি এটা আমি নরমালি এখন একটু বইলা দিই। ভাই আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর এই যে পরিপাক নালীটা আছে এটা ক্রমাগত সংকোচন প্রসারণ করে। ক্রমাগত সংকোচন প্রসারণের কারণে আমাদের খাবারটা মুখ থেকে পায়ুর দিকে যায়, বা মুখ থেকে আমাদের মলদ্বারের দিকে যায়। বুঝতে পারছো? দেখো এই যে তুমি যে খাবার খাইলা, খাবার খাওয়ার পর তোমার কি চিন্তা করা লাগে যে খাবারটা কোন দিক দিয়ে যাইতেছে? এটা কিন্তু চিন্তা করা লাগে না। ঠিক আছে? কারণ কি আমাদের যে পরিপাক নালীর পেশিগুলা, এগুলো অনৈচ্ছিক পেশি, এগুলা ক্রমাগত সংকোচন প্রসারণ করে। এই ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা হইলো আস্তে আস্তে নিচের দিকে নামে। এই যে ক্রমাগত সংকোচন প্রসারণ, এটাকে কি বলা হয়? পেরিস্টালসিস। কি বলা হয় ভাইয়া? পেরিস্টালসিস। তাহলে পৌষ্টিক নালীর ক্রমাগত সংকোচন প্রসারণকে বলা হবে পেরিস্টালসিস।
এই ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমেই হলো ভাই খাদ্য পরিবহন হয়। ক্রমাগত সংকোচন প্রসারণকে বলা হবে, দেখো পেরিস্টালসিস বানানটা আমি লেখা দিই, পেরিস্টালসিস, ঠিক আছে। সো হাউএভার এটা হলো পৌষ্টিক নালী গেল। এবার আসো, এই ভাইয়া লেখাগুলো কি দেখা যাইতেছে না অন্য কালার নিব? না ভাই দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এবার আসো পৌষ্টিক গ্রন্থি। ভাইয়া পৌষ্টিক গ্রন্থির কাজ কি বলো তো? হ্যাঁ, পৌষ্টিক গ্রন্থির কাজ হইলো ভাইয়া বিভিন্ন জুস ক্ষরণ করা। জুস মানে কি? রস। গ্রন্থির কাজ কি ভাইয়া? রস ক্ষরণ করা। রস করুন। হ্যাঁ, এই জুসের মধ্যে কি থাকে? এই রসের ভিতরে কি থাকে? হ্যাঁ, রসের ভিতরে থাকে হরমোন আর এনজাইম। সো এই এনজাইম হলো রাসায়নিক পরিপাক ঘটায়। তো এখন আমরা দেখবো যে এই পরিপাক পৌষ্টিক নালী আর এই যে তোমার এগুলার মধ্যে কি কি আছে, মানে এটার কি কি ডিভিশন আছে। দেখো আমাদের পৌষ্টিক নালী শুরু হয় কি আমাদের এই মুখছিদ্র দিয়ে না ভাইয়া, আমার এই যে ওরাল ওপেনিং দিয়ে মুখছিদ্র, আবার মুখের যে ছিদ্রটা আছে এটার কি বলে? মুখছিদ্র। দেখো আমি নিয়ে আসি মুখের ছিদ্রটা সামনে নিয়ে আসি, দেখো এই যে দেখো, এই যে দেখো আমাদের পরিপাক নালী। এই যে দেখো মুখটা কি দেখা যাইতেছে ভাইয়া? বলো তো এটা কি? বলো তো এটা মুখছিদ্র না ভাইয়া? বলো তো এটা কি মুখছিদ্র না? এটা কি তাহলে বলো? এটা কি? এটা হইলো নাসারন্ধ্র। হ্যাঁ, এটা হইলো নাকের ছিদ্র, নাকের ছিদ্র। হ্যাঁ, নাকের ছিদ্র। সো নাকের ছিদ্র তো বুঝলাম। এই নাকের ছিদ্রের নিচে ভাইয়া এইখানে একটা ছিদ্র দেখা যাইতেছে না ভাইয়া? এটা জি ভাই। এইটা কি ভাইয়া বলো তো? মুখছিদ্র। মুখছিদ্র। আচ্ছা ঠিক আছে, মুখছিদ্রের পরের অংশ কি? মুখছিদ্রের পরের অংশ হলো আমাদের মুখ গহ্বর। এই যে ভাই আমরা এই যে আমার এত বড় একটা মুখের ভিতরে একটা ক্যাভিটি আছে, গহ্বর আছে, এই গহ্বরটাকে কি বলে? মুখ গহ্বর। মুখ গহ্বরের মধ্যে কি কি থাকে বলো তো? এই জায়গায় একটা জিনিস দেখায় নাই, এই যে এখানে কি কি থাকে বলো? দাঁত থাকে, দাঁতটা এখানে দেখায় নাই। আর কি থাকে বলো মুখ গহ্বরের ভিতরে? জিহ্বা থাকে। দাঁত, জিহ্বা, ঊর্ধ্বতালু, ঠিক আছে? দাঁত, জিহ্বা, ঊর্ধ্বতালু থাকে, ঠিক আছে? সো মুখ গহ্বরের এই তিনটা কম্পোনেন্ট নরমালি, দাঁত, জিহ্বা আর ঊর্ধ্বতালু। ওকে, আচ্ছা এরপরে আসো ভাইয়া এই জায়গায় একটু খেয়াল করো তো, এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এই যে এইরকম হলুদ হলুদ এই জিনিসগুলো কি? হ্যাঁ, এই স্বাদ আগে থেকেই পইরা আইছে, ঠিক আছে? এগুলা হইলো সব হইলো ভাইয়া লালা গ্রন্থি। এইরকম হলুদ হলুদ যা দেখতেছো এটা হলো কি? লালা গ্রন্থি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আমাদের লালা কই থাকে বলতো? মুখ গহ্বরের ভিতরে থাকে না লালা? জি ভাই। আচ্ছা, এখন মুখ গহ্বরের ভিতরে লালা থাকে, আর লালা গ্রন্থির কাজ কি বলতো? লালা তৈরি করা। লালা, তাহলে লালা তো কই তৈরি হয় ভাইয়া? এই লালা গ্রন্থির ভিতরে লালা তৈরি হয়, তাই না? বলতো। আচ্ছা, কিন্তু আমাদের লালাটা থাকে কই? মুখ গহ্বরের ভিতরে, তাই না? হ্যাঁ। তাইলে ভাইয়া এই লালাটা তোমার মুখ গহ্বরে নিতে হইলে তোমার নিশ্চয়ই কোনো একটা ওয়ে দরকার, তাই না? কারণ আমাদের নরমালি লালা কই থাকে? মুখ গহ্বরের ভিতরে থাকে। ওইটাই হলো লালার কাজ, ওইখানেই থাকাই হলো লালার কাজ। কিন্তু আমার লালা তৈরি হইতেছে কি মুখ গহ্বরের ভিতরে তৈরি হইতেছে না বাইরে লালা গ্রন্থিতে তৈরি হইতেছে? বাইরে লালা গ্রন্থি। দেখো এটা হইলো আমার মুখ গহ্বর। সো এটার বাইরে লালা গ্রন্থি উপস্থিত আছে, সেইখানে লালা তৈরি হইতেছে। তাহলে এই লালাটারে আমার মুখ গহ্বর পর্যন্ত নিয়ে যাইতে হবে না? এই নিয়ে যাওয়ার জন্য দেখছো এখানে কি আছে? এটা ছোট কি? পাইপ। ছোট একটা পাইপ আছে। এই পাইপটারে কি বলে? এই পাইপটারে বলে নালী, ঠিক আছে? নরমালি এটা হলো একটা লালা গ্রন্থি, আর এই লালা গ্রন্থির একটা নালী থাকে। এই পাইপটা দিয়ে সে লালাটা পরিবহন কইরা কই নিয়ে যায়? মুখ গহ্বরের ভিতরে নিয়ে যায়। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি ভাই, বুঝা গেছে। আচ্ছা, তাইলে ভাই আমার একটু বলো তো, এই যে লালা গ্রন্থিটা, এই লালা গ্রন্থির কি নালী আছে নাকি নাই? আছে। নালী আছে। তাইলে যদি নালী থাকে তাহলে তুমি এটারে কি সনাল গ্রন্থি বলবা না অনাল গ্রন্থি বলবা? সনাল, সনাল গ্রন্থি মানে নালী সহ গ্রন্থি। আচ্ছা, সনাল গ্রন্থির ইংলিশ নাম কি জানো?
এক্সোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, এক্সোক্রাইনের বাংলা কি জানো? বহিঃখরা গ্রন্থি। আচ্ছা বলো তো, এটারে বহিঃখরা কেন বলা হয়? বহি মানে তো বাইরে, কিন্তু এটা তো মুখগহ্বরের ভিতরে ক্ষরণ করতেছে, তাহলে এটারে বহিঃখরা কেন বলা হয়? এক্সো মানে বাইরে, ক্রাইন মানে ক্ষরণ, তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে বাইরে ক্ষরণ করা, তাহলে হিসেবে এটা তো মুখগহ্বরের ভিতরে ক্ষরণ করতেছে, তাহলে নালীযুক্ত গ্রন্থিতে কেন বহিঃখরা গ্রন্থি বলা হয় বলো তো? এক জায়গায় প্রডিউস হয় আর আরেক জায়গায় কাজ করে। এক জায়গায় প্রডিউস হয় আরেক জায়গায় কাজ করে, এটা তো হরমোন। হরমোন যেই জায়গায় প্রডিউস হয় ওই অন্য জায়গায় কাজ করে। বহিঃখরা কেন বলা হয় জানো? কেউ কি জানো ভাইয়া বলো তো, কেউ কি জানো নাকি? আচ্ছা এবার আমি বলি, বহিঃখরা কেন বলা হয় জানো? কারণ এটা রক্তের বাইরে ক্ষরণ করে। কোথায় ক্ষরণ করে? রক্তের বাইরে। যদি রক্তের ভিতরে ক্ষরণ করতো তাহলে তুমি কি বলতা? অন্তঃক্ষরা। কারণ কি, রক্ত হইল আমাদের ভিতরের ইন্টারনাল এনভায়রনমেন্ট বা অন্তঃপরিবেশ। রক্তকে বলা হয় আমাদের ভিতরের অন্তঃপরিবেশ। তাহলে কোনো কিছু যদি রক্তের ভিতরে খরিত হয় ওটাতে তুমি কি বলবা? অন্তঃক্ষরা। আর যদি কোনো কিছু রক্তের বাইরে খরিত হয় ওটাতে তুমি কি বলবা? বহিঃখরা। এই যে লালাটা, এই লালা কি ভাই রক্তের ভিতরে খরিত হইতেছে না বাইরে খরিত হইতেছে? বাইরে। মুখগহ্বরের ভিতরে কিন্তু রক্তের বাইরে, দ্যাটস ওয়াই এটাকে কি বলে? বহিঃখরা। সবাই কি ক্লিয়ার? সাদ, আহনাফ? জি ভাই। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি আগাই। হ্যাঁ আচ্ছা, এবার আসো, তোমার লালা গ্রন্থি গেল, এবার আসো ভাইয়া মুখগহ্বরের পরে এই যে খাবারটা খাইলা, খাবারটা গিলার পরে মুখগহ্বরের পরে এটা কই যায় বলো তো? মুখগহ্বরের পরে কই যায়? গলার মধ্যে যায় না? এই যে দেখো মুখগহ্বর, এই মুখগহ্বরের পরে খাবারটা কই গেল? খাওয়ার পরে এটা কই গেল? এটা কই আসলো? এটা গলবিলে আসলো। গলবিল, এটাকে গলা বলে, মানে তোমরা মানে নরমালি গলা বলে, বাট এটারই গলবিল বলে, ঠিক আছে? আচ্ছা, তো এই হইলো, এতটুকু হইলো আমাদের ভাইয়া গলবিল। হ্যাঁ, এতটুকু, এইখান থেকে এতটুকু হইলো আমাদের গলবিল, উপরের টুকু হইলো মুখগহ্বর। এই মুখগহ্বরের পরে খাবার খাইলে এটা নাইমা আসে গলবিলে, ঠিক আছে? আচ্ছা, গলবিলের দৈর্ঘ্য কত ভাইয়া বলো তো? 12.5 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার। তুমি পড়বা হইলো 12 সেন্টিমিটার, তুমি এত 0.5 পড়বা না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে গলবিলের দৈর্ঘ্যটা আমি স্পেশালি উল্লেখ করছি কেন? কারণ কি? কারণ তোমরা কি জানো ভাইয়া অগ্নাশয়ের দৈর্ঘ্য কত? অগ্নাশয়ের দৈর্ঘ্য কত? জানি না। এই যে ভাইয়া দেখাই তো দিলাম 12 সেন্টিমিটার। আচ্ছা স্যার, তুমি তোমার প্রেমিকারে যে হৃদয়টা দিছো ওই হৃৎপিণ্ডের দৈর্ঘ্যটা কত ছিল মাপছিলা? বলো, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কত? 12। আচ্ছা ঠিক আছে, সাত তাইলে হৃৎপিণ্ডের দৈর্ঘ্য ঠিক মতো মাপে নাই। কিডনির দৈর্ঘ্য কত ভাইয়া? কিডনি বলো। 12 সেন্টিমিটার। আচ্ছা, কিডনি পাল্লা, হৃৎপিণ্ড পাল্লা, আচ্ছা বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে গলবিল, গলবিলের পরে অন্ননালী, অন্ননালীর আগে আবার শ্বাসনালী থাকে যেটা দিয়ে হইলো বাতাস যায়। খাদ্যনালী থাকে হইলো পিছনে যেটা দিয়ে খাবার যায়, আর শ্বাসনালী থাকে সামনে যেটা দিয়ে হইলো বাতাস যায়, ঠিক আছে? সো এই শ্বাসনালীর দৈর্ঘ্য কত জানো? শ্বাসনালী বা ট্রাকিয়া, এটাও 12। আচ্ছা, মেয়েদের এইরকম থাকে একটা ইউটেরাস, এই ইউটেরাসের দুই সাইডে দুইটা টিউব থাকে, টিউব দুইটার নাম বলতে পারবা কেউ? এই যে দেখো, এটা হলো ইউটেরাস, এই ইউটেরাসের দুই সাইডে দুইটা টিউব থাকে, এই টিউবটার নাম কি জানো? ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব না না না, ওভিডাক্ট কি বলে? ওভিডাক্ট মানে কি আবার? ওভিডাক্ট তো আমি কখনো শুনি নাই, তুমি কই শুনছো? হ্যাঁ, ডিম্বনালী বলে, ডিম্বনালী বলে। ডিম্বনালী মানে কি ওভিডাক্ট? আচ্ছা, যদি ডিম্বনালী মানে ওভিডাক্ট হয় তাহলে ফেলোপিয়ান টিউব আর ওভিডাক্ট একই কথা, বুঝতে পারছো ভাইয়া? এটাকে ডিম্বনালীও বলে, এটাকে ডিম্বনালীও বলে, এটাকে ডিম্বনালীও বলে। আচ্ছা,
তাহলে ভাইয়া এই যে ডিম্ব নালী এটার দৈর্ঘ্য কত জানো? 12 12 সেন্টিমিটার। তাহলে ভাইয়া 12 সেন্টিমিটারের কি কি পাইলা মানব দেহে বলো তো? একটা হইলো প্রথমে কি পাইলা? শ্বাসনালী, কিডনি, গলবিল পাইলা, তারপরে কি পাইলা? অগ্নাশয় পাইলা, তারপরে কি পাইলা? হৃৎপিণ্ড পাইলা, তারপরে কি পাইলা? কিডনি পাইলা, তারপরে শ্বাসনালী বা ট্রাকিয়া পাইলা, আর কি পাইলা? ফেলোপিয়ান টিউব পাইলা। তাহলে সবগুলো একসাথে 12 সেন্টিমিটার একটা পয়লা ফেলবা, বুঝতে পারছো? তাহলে মনে থাকবে ভালো। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আমি কি সামনে আগাবো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। মনে থাকে জানো এগুলা কি কি 12 সেন্টিমিটার আছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট ক্লাসে ধরবো কিন্তু। আচ্ছা তারপরে আসো, তোমার গলবিলের পরের অংশটা কি ভাই বলো তো? এই দেখো গলবিল গেল, গলবিলের পরে দেখছো এরকম একটা নালী আছে, এই নালীটার নাম কি বলো তো? এই নালীটার নাম অন্ননালী, অনেকে বলে খাদ্য নালী, ইংলিশে কি বলে জানো? ইসোফেগাস। ইসোফেগাস। আচ্ছা এই ইসোফেগাসের দৈর্ঘ্য কত বলো তো ভাই? দেখো তুমি, এটা যদি 12 সেন্টিমিটার হয়, এটা যদি 12 সেন্টিমিটার হয়, এন থেকে টানো এটা আরো 12, এন থেকে টানো আরো 12, আর এখানে কিছু এক্সট্রা আছে, তাহলে 12 12 আর কিছু এক্সট্রা, তাহলে মোট কত হইব? 25 সেন্টিমিটারের মতো হবে, তাই না ভাই? আচ্ছা 25 সেন্টিমিটার। সো অন্ননালী বা তোমার খাদ্যনালীর দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার, ঠিক আছে? এতটুকু বুঝলাম। আচ্ছা ক্ষুদ্রান্ত্রের একটা অংশ আছে, নাম হলো ডিওডেনাম। ডিওডেনামের দৈর্ঘ্য কত জানো? 25 সেন্টিমিটার, ওকে বুঝলাম। তারপরে বৃহদন্ত্রের একটা অংশ আছে, নাম হলো ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলন মানে হলো নিম্নগামী কোলন। নিম্নগামী কোলনের দৈর্ঘ্য কত জানো? 25 সেন্টিমিটার। অবশ্যই 25 সেন্টিমিটারই তো হবে। আচ্ছা গেল নিম্নগামী কোলন, গেল ডিওডেনাম গেল। আচ্ছা সবার পাকস্থলী না, কিন্তু অনেকের পাকস্থলীও বুঝছো 25 সেন্টিমিটারের, যাদের পাকস্থলী একটু ছোট। পাকস্থলী মানে স্টোমাক ভাইয়া, সবার পাকস্থলী না। পাকস্থলীর দৈর্ঘ্য তোমার দেখবা লেখা আছে মনে হয় 25 থেকে 30 সেন্টিমিটার, বাট যাদের পাকস্থলী একটু ছোট তাদের পাকস্থলীর দৈর্ঘ্য কত বলো? 25 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে। মূত্রনালী নামক একটা জিনিস আছে, মূত্রনালী না, মূত্রনালী মানে ইউরেথ্রা। ইউরেটার নামক একটা জিনিস আছে, নাম শুনছো? ইউরেটার। জি ভাইয়া। এই ইউরেটারের দৈর্ঘ্য কত জানো? 25 সেন্টিমিটার। তাহলে ভাই 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের কি কি আছে এটা কি ভাই মনে থাকবে? বলো তো কি কি আছে? একটা হলো অন্ননালী, অন্ননালীর পরে কি? পাকস্থলী, তারপরে ডিওডেনাম, নিম্নগামী কোলন বা ডিসেন্ডিং কোলন, আর কি? ইউরেটার, ঠিক আছে? তাহলে তোমরা কি কি পড়ছো বলো তো? 12 সেন্টিমিটারের কি কি আছে এটা পারবা? 25 সেন্টিমিটারের কি কি আছে এটা পারবা? এবার তোমাদের কাজ হইলো মানব দেহে 45 সেন্টিমিটারের কি কি আছে, মানব দেহে 45 সেন্টিমিটারের কি কি আছে এগুলা খুঁজে বাই করা। হ্যাঁ না, এটা ভাই তুমি খুঁজে বাই করবা, ঠিক আছে? আচ্ছা আমি একটা বইলা দেই, হ্যাঁ তোমরা যেটা সবচেয়ে ভালো চিনো, এই যে তোমার মানব দেহের সবচেয়ে বড় হাড্ডি কোনটা বলো? মানব দেহের সবচেয়ে বড় হাড্ডি কোনটা বলো? নাম শুনছো না? ফিমার। আচ্ছা এটার দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। বাকিগুলা ভাই তোমরা বাইর করে নিবা, বাইর করে আমারে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লেখা সাবমিট করবা, ঠিক আছে? আর যারা লাইভ দেখতেছো তাদেরও এটা টাস্ক, ঠিক আছে? তাদের এটা টাস্ক, তারা হইলো 45 সেন্টিমিটারের কি কি আছে মানব দেহে একদম সবকিছু বাইর করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে যাই আমি। আচ্ছা ওকে, এরপর আসো ভাইয়া, দেখো এই যে নিচের দিকে গেলাম, দেখো একটু ট্রানজিশনটা ভালো মতো খেয়াল করো তাহলে বুঝবা। দেখো এই জায়গায় কিন্তু আমি সামনের দিকটা দেখতেছি, এই যে সামনের দিক, কিন্তু দেখো আমি কিন্তু এবার কি একটু উল্টায় ফেললাম না, পিছনের দিক নিয়ে গেলাম না? আচ্ছা পিছনের দিক নিয়ে গেলে তুমি এই যে দেখো এই জায়গায় একটা অনেক প্রশস্ত একটা জিনিস দেখতে পাইতেছো, দেখছো? প্রশস্ত একটা জিনিস দেখা যায়? আচ্ছা এই প্রশস্ত জিনিসটার নাম কি বলতো? পাকস্থলী। পাকস্থলী হইলো ভাইয়া আমাদের যে পরিপাক নালী আছে, এই পরিপাক নালীর সবচেয়ে ডায়ালেটেড পোরশন।
ডায়ালেটেড মানে হলো সবচেয়ে প্রশস্ত জায়গা। নরমালি ভাই প্রশস্ত জায়গা কি কাজে ইউজ হয় বলো তো? খাদ্য ধরে রাখতে। কোনো কিছু স্টোর করতে। তো পাকস্থলী অ্যাকচুয়ালি স্টোরেজের কাজে ইউজ হয়, বুঝতে পারছো? নরমালি স্টোর হয় মানে খাবারগুলো অনেকক্ষণ পাকস্থলীতে থাকে, আর যতক্ষণ পাকস্থলীতে থাকে ততক্ষণ না আমাদের খিদা লাগে না। যখন পাকস্থলী খালি হয়ে যায়, পাকস্থলীতে একটা নার্ভ সাপ্লাই যায়, নার্ভটার নাম হলো ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভ হলো ব্রেইন থেকে আসে, ব্রেইন থেকে পাকস্থলীতে হলো সাপ্লাই দেয়। যখন পাকস্থলীটা মানে পাকস্থলী যখন খালি থাকে তখন পাকস্থলীর এই স্টিমুলেশনটা ভেগাস নার্ভ ব্রেইনে নিয়ে যায়, তখন আমাদের খিদা লাগে। আচ্ছা, আর পাকস্থলীর আরো কিছু বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে HCl নামক অ্যাসিড খনিত হয়। HCl নামক অ্যাসিড খনিত হয়। এই HCl অ্যাসিডের তীব্রতা, এই HCl অ্যাসিডের তীব্রতার কারণে পাকস্থলীর pH কত থাকে জানো? 1.5 থেকে 2। আচ্ছা, নরমালি তোমরা কি জানো না যে 7 এর কম pH হইলে সেটা অ্যাসিডিক? তাহলে দেখো এটা মাত্র 1.5 থেকে 2, তার মানে কি এটা অনেক বেশি অ্যাসিডিক। পাকস্থলীর মানে পাকস্থলীর মধ্যে যেই অ্যাসিডটা পাওয়া যায় ওইটার মধ্যে যদি তুমি চামচ দাও না, চামচ স্টিলের চামচ, হ্যাঁ স্টিলের চামচ গইলা যাইব, বুঝতে পারছো? এতটা বেশি তীব্র এটা, এতটা তীব্র। তাহলে এখন কোশ্চেন আসে ভাই, স্টিলের চামচ যদি গইলা যায় তাহলে পাকস্থলীর এই অ্যাসিডটা এই পাকস্থলীর প্রাচীর ফুটা করে কেন বাইরে যায় না? কোশ্চেন কি আসে নাকি না? আসে। হ্যাঁ, কোশ্চেন আসে। মিউকাস নামের কিছু শুনছো? এই যে আমাদের সর্দি আছে না, সর্দি হলো মিউকাস, বুঝতে পারছো? সো পাকস্থলীর প্রাচীর না মিউকাসের একটা লেয়ারে আবৃত থাকে। এই মিউকাস লেয়ার কারোর সাথে বিক্রিয়া করে না, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না। এই পাকস্থলীর ধরো এই যে প্রাচীর, এই প্রাচীরটা হলো এই যে মিউকাস লেয়ারে আবৃত। এই মিউকাস লেয়ার ধরো HCl তো এখানে আছে, ঠিক আছে, কিন্তু সে এইখানে যায়, তোমার মিউকাসে একটু ধাক্কা দেয়, কিন্তু মিউকাস তো পিছলা, মিউকাস কারোর সাথে বিক্রিয়া করে না, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা কি মিউকাস চিনো? মিউকাস জিনিসটা চিনো তোমরা? হ্যাঁ, তোমার মিউকাস হলো, শোনো, ওই সর্দির সময় নাক দিয়ে যেটা বের হয়ে আসে ওইটারই বলে মিউকাস, বুঝছো? কিন্তু পার্থক্য হইলো ওই মিউকাসটা একটু বেশি ঘন। নরমালি মিউকাস এত ঘন হয় না, নরমালি মিউকাস আর একটু পাতলা হয়, বাট মেইন কথা পিচ্ছিল একটা পদার্থ, ওইটাই হলো মিউকাস, ঠিক আছে? আচ্ছা, এই মিউকাসের যে লেয়ারটা থাকে এই কারণে পাকস্থলীটা প্রোটেক্টেড থাকে, কারণ মিউকাস আসলে নন রিঅ্যাক্টিভ, কারোর সাথে রিঅ্যাকশন করে না। সো HCl এই কারণে মিউকাসের ওই ব্যারিয়ারটা পার করতে পারে না, কারণ HCl তো বিক্রিয়া করতে হবে দিন শেষে কোনো কিছু কাটতে হইলে। আচ্ছা, এরপরে আসো পাকস্থলী গেল। আচ্ছা, পাকস্থলীর পরে ভাইয়া এইখানে এই যে ট্রায়াঙ্গুলার একটা অংশ দেখতে পাইতেছি আমি, ট্রায়াঙ্গুলার ত্রিভুজ আকৃতির, এটার নাম কি ভাইয়া? এটার নাম লিভার। লিভার শব্দ আসছে লাইফার থেকে, জানো? লাইফার মানে কি জানো? লাইফ গিভার, লাইফ গিভার। লিভারের মধ্যে এত বেশি পরিমাণ বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার মধ্যে যে মানে এই বিক্রিয়ার কারণে অ্যাকচুয়ালি মানুষ মানে বাইচা থাকে, মানে মানুষের বডি অনেক কিছুই, লিভার হেপাটিক ফেলিয়ার হইলে মানুষ মারা যায়, বুঝতে পারছো? সো লিভার আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা হইলো অর্গান। আচ্ছা, লিভারের নিচে ভাই এই যে এই জায়গায় একটা থলির মতো অংশ দেখা যাইতেছে, এটার নাম কি বলো তো? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আচ্ছা, তারপরে আর কি? আর কেউ কিছু বলবা? এই থলিটার নাম কি? এই থলিটার নাম হইলো ভাইয়া পিত্তথলি। নাম শুনছো? পিত্তথলি। পিত্তরস। পিত্তথলি। পিত্তথলির ইংলিশ নাম কি বলো? গল ব্লাডার। পিত্তথলির ইংলিশ নাম কি? গল ব্লাডার। আচ্ছা, তোমরা যেটা বললা যে একজন বললা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আচ্ছা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড যে বলছো ভাইয়া, আচ্ছা তুমি বলছো ঠিক আছে, কিন্তু আমরা একটু দেখি অ্যাড্রেনাল গ্ল্যান্ড কি এটা হওয়ার সম্ভাবনা আছে কিনা। অ্যাড্রেনাল গ্ল্যান্ড রে ভাঙলে কি পাওয়া যায় বলো তো? অ্যাড আর রেনাল পাওয়া যায়, তাই না? অ্যাড আর রেনাল পাওয়া যায়, সবাই কি দেখতেছো ভাইয়া? জি ভাই। আচ্ছা, এখন অ্যাড মানে কি বলো? অ্যাড মানে হইলো উপরে, আর রেনাল মানে কি বলো তো?
কিডনি রেনাল সিস্টেম মানে কি? কিডনি। হ্যাঁ, রেনাল মানে কিডনি। গুড। রেনাল মানে কিডনি। তার মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হলো এমন একটা গ্ল্যান্ড যেটা কার উপরে থাকবে? কিডনির উপর। হ্যাঁ, তাহলে এই জায়গায় কোনো কিডনি দেখতেছো? এখানে কিন্তু কোনো কিডনি নাই, ঠিক আছে? সো এটা আমি বুঝাই দিলাম, মানে হ্যাঁ ভুল করছি, বাট ভুল থেকে যদি কিছু শিখতে না পারি তাহলে তো হইলো না। তুমি বলছো অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বাট তোমার এটা জানা উচিত যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আসলে থাকে কই, নলে তোমার তো কনসেপ্ট ক্লিয়ার হবে না। আচ্ছা, এরপরে গেল এই থলি গেল। আচ্ছা, এরপরে ভাইয়া দেখো তো এই জিনিসটা, এখানে পাতার মতো একটা অর্গান দেখা যাইতেছে, পাতার মতো। এই পাতার মতো অর্গানটার নাম কি বলো? আচ্ছা, একটা হিন্ট দেই, এই পাতার মতো অর্গানটার নাম হইল, এই পাতার মতো অর্গানটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অগ্নাশয়। ইয়েস, অগ্নাশয়। এই পাতার মতো যে অর্গানটা দেখা যাইতেছে এটা হলো অগ্নাশয়, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে তোমাদের মেইনলি পড়াবো যে অ্যাকচুয়ালি কোনটা কোন জায়গায় থাকে। এটা যদি তোমরা না বুঝো তাহলে আসলে বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারপরে গেল অগ্নাশয় গেল। তাহলে এই পেজে যা যা আছে প্রায় সব শেষ হয়ে গেছে, ঠিক আছে? এর পরের পেজে যাই। দেখো, এই দেখো এইখানে কিন্তু পাকস্থলী শেষ হয়ে গেছে, দেখছো? এই যে এই জায়গাটায় পাকস্থলী কিন্তু এইখান থেকে আসছে, এইখানে শেষ হইছে, এইখান থেকে আইসা এই যে এইখানে শেষ হইছে। পাকস্থলীর পর ভাইয়া কি শুরু হয় দেখো তো এই জায়গায়? ক্ষুদ্রান্ত্র, অন্ত্র। অন্ত্র কয় প্রকার বলো তো? অন্ত্র কি কি? ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র। এই যে ক্ষুদ্রান্ত্র আর বৃহদন্ত্র। আচ্ছা, তোমরা বই দেখে একটু বলো তো ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত? 7 মেবি 7 হইতে পারে। 6 থেকে 8 মিটার লেখা না? বলো তো, 6 থেকে 8 মিটার। তোমরা একটু বই দেখে বলো তো বৃহদন্ত্রের দৈর্ঘ্য কত? 1.5 মিটার, তাই না ভাইয়া? বলো তো ঠিক আছে কিনা? পাইছো? জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা 6 থেকে 7 মিটার, যাই হোক একই আর কি, সেমই। আচ্ছা, এখন ভাইয়া বিষয়টা তো মিললো না ভাইয়া। অন্ত্রের মধ্যে আমি পড়ছি ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের কি ক্ষুদ্র হওয়ার কথা ছিল না ভাইয়া? জি। তাহলে এটা দেখো 6 থেকে 7 মিটার, এটা হলো মাত্র 1.5 মিটার। তাহলে কোনটা বড়, ক্ষুদ্রান্ত বড় না বৃহদন্ত্র বড়? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত বলো, কিন্তু এটার নাম তাহলে কেন ক্ষুদ্র? বাইরে দেখে মনে বিভাগ মোটর পাঠাইছে। এই তো ধরতে পারছো। দেখো ভাইয়া, এই যে এখানে যে পেঁচানো যে জিনিসগুলো দেখতেছো না, পেঁচানো নাড়ি ভুঁড়ি, এই পেঁচানো নাড়ি ভুঁড়ি গুলো হইলো ক্ষুদ্রান্ত্র। আর বাইরের দিকে এই যে মোটা যেটা দেখতে পাইতেছো না, এই যে এই কালারের মোটা, এটা বৃহদান্ত। এটা হলো বৃহদন্ত্র। এখন তুমি নিজেই বলো এই দুইটার মধ্যে কোনটার মানে থিকনেস বেশি? বলো, থিকনেস কোনটার, ডায়ামিটার কোনটার বেশি? এটার ডায়ামিটার বেশি নাকি এটার ডায়ামিটার বেশি? বৃহদান্তটা। এই কারণেই নাম হয়েছে বৃহদন্ত্র। সো অনেকে কিন্তু কনফিউজড হয়, বুঝছো? অনেকে ক্ষুদ্রান্ত দাগায় আসে 1.5 মিটার, কারণ সেভাবে ক্ষুদ্রান্ত তো ক্ষুদ্র, তাই ওটা 1.5 মিটার হবে। আর বৃহদন্ত্রের দাগায় আসে 6 থেকে 7 মিটার। আসলে এটা লম্বায় 6 থেকে 7 মিটার হলো ক্ষুদ্রান্ত্র, আর লম্বায় মাত্র 1.5 মিটার হলো বৃহদন্ত্র। কিন্তু থিকনেসের ক্ষেত্রে কে বেশি বলো তো? থিকনেসের ক্ষেত্রে বৃহদন্ত্র বেশি, ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার বলো তো ভাইয়া, ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশরে কি বলে জানো? ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশরে বলে ডিওডেনাম, পরের অংশরে বলে জেজুনাম, আর পরের অংশরে কি বলে? ইলিয়াম বলে, ঠিক আছে? ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশকে বলে ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এখন দেখো, এই যে পাকস্থলীর পরে কি ভাইয়া ক্ষুদ্রান্ত্রটা শুরু হয় না? জি ভাই। আচ্ছা, এই যে ভাইয়া দেখো, এই যে ইউ আকৃতির যে স্ট্রাকচারটা আমি দাগাইতেছি, ইউ দেখছো? এই যে ইউ আকৃতির একটা স্ট্রাকচার, ইউ দেখছো? এই ইউ আকৃতির স্ট্রাকচারটাকে বলে ডিওডেনাম। ডিওডেনাম, ডিওডেনামের দৈর্ঘ্য কত বলো? ভাই একটু মিউট করেন না। ডিওডেনামের দৈর্ঘ্য কত?
কি কয়? হ্যাঁ, ডিওডেনামের দৈর্ঘ্য কত? একটু আগে পড়াইছি, 25 সেন্টিমিটার। ঠিক আছে, ডিওডেনাম হলো 25 সেন্টিমিটার। তো এই ইউ আকৃতির অংশটাকে বলে ডিওডেনাম। ঠিক আছে, এই ইউ পর্যন্ত এই ডিওডেনাম কই শেষ জানো? এখানে ডিওডেনাম শেষ। আর তুমি বলবা ভাই আপনি কেমনে বুঝলেন যে ডিওডেনামটা এই জায়গায় এসেই শেষ হবে? অ্যাকচুয়ালি এই জায়গায় ভাইয়া, এই জায়গায় একটা এওরটা নামের একটা জিনিস থাকে, মানে এওরটা নামের একটা রক্তনালী থাকে। এখানে এওরটা নামের একটা রক্তনালী থাকে। এই এওরটা রক্তনালী যেই জায়গায় থাকে ওইখানে এসেই ডিওডেনামটা শেষ হয়। ঠিক আছে, আচ্ছা ডিওডেনামের পরের অংশটা কি ভাইয়া বলো তো? ডিওডেনামের পরের অংশ জেজুনাম। ডিওডেনামের পরের অংশ হলো জেজুনাম। এবং দেখো এই জেজুনাম হলো, এই যে ডিওডেনাম এই জায়গায় শেষ, দেখো আমি দাগাই দিই, এটা হলো ডিওডেনাম। এই যে ইউ আকৃতির, এটা হলো ডিওডেনাম, এই পর্যন্ত শেষ। এরপর থেকে শুরু হয়, এইখান থেকে শুরু হয় জেজুনাম। আমি অন্য কালারে দিতেছি, নীল কালারে দিতেছি জেজুনাম। ঠিক আছে, এই যে জেজুনাম দিতেছি নীল কালারে। ঠিক আছে, এরপরে শুরু হয় জেজুনাম। এই যে জেজুনাম যে শুরু হইলো ভাইয়া, জেজুনাম শুরু হয় এরকম অনেক পেঁচায়, অনেক পেঁচায়। ধরো এই দিকে আসে, সে এভাবে এরকম অনেক পেঁচায়, পেঁচায় ধরো এইখানে আসে, এইখানে এসে সে শেষ হয়, জেজুনাম শেষ হয়। জেজুনাম শেষ হওয়ার পরে শুরু হয় ইলিয়াম। ইলিয়াম আর জেজুনামের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটা মানে এটা ডিমার্কেট করা খুবই কঠিন, যে কোথায় জেজুনাম শেষ আর কোথায় ইলিয়াম শুরু। কিন্তু মাইক্রোস্কোপের নিচে কিছু ফিচার দেখে বোঝা যায় যে কোথায় জেজুনাম শেষ আর কোথায় ইলিয়াম শুরু। ঠিক আছে, তো দেখো এরপরে শুরু হয় হলো ইলিয়াম। ইলিয়াম শুরু হয়, ইলিয়াম শুরু হয়, ইলিয়াম এরকম এরকম যায়, এরকম এরকম যায়, যায় এইখানে একটা জিনিসের সাথে যুক্ত হয়। এটা কি? বৃহদন্ত্রের সাথে যুক্ত হয়। সো বাই দা ওয়ে, আমি যদি ডিওডেনাম বাদে জেজুনাম আর ইলিয়াম রে, ডিওডেনাম ভাইয়া বাদে জেজুনাম আর ইলিয়ামকে এইভাবে লম্বা করি, একটা লম্বা করে ফেলি, এখানে তো পেঁচানো আছে, এখানে তো অনেক পেঁচানো টাচানো আছে, বাট জেজুনাম আর ইলিয়াম রে যদি আমি এরকম লম্বা করি, লম্বা করলে আমি দেখতে পাবো যে এই যে নালীটা আছে, এই নালীর আপার 2/5 হইল জেজুনাম আর লোয়ার 3/5 হইল ইলিয়াম। আপার 2/5 হইল জেজুনাম আর লোয়ার 2/5 হইল কি? ইলিয়াম। ঠিক আছে, তাহলে কে বড় ভাইয়া, জেজুনাম বড় না ইলিয়াম বড়? ইলিয়াম বড়। ইলিয়ামের বানানটা জানো কিরকম? এটা না ইলিয়ামের বানান? হ্যাঁ, এটা হাড্ডির ইলিয়াম। এটা লিখলে কাটা খাবা, এটা লিখবা না, লিখবা হইলো এই যে ক্ষুদ্রাংশ কি পেঁচানো না, তাহলে ই দিয়ে লিখবা। ইও তো এরকম পেঁচানো, দেখছো? ইও কিন্তু পেঁচানো, দ্যাটস হোয়াই ইলিয়াম লিখবা ই দিয়ে। ঠিক আছে, কারণ ক্ষুদ্রাংশ কি পেঁচানো, দ্যাটস হোয়াই ইও কি পেঁচানো। আর এই যে আই দিয়ে যদি লেখো, এই ILIUM, ওইটা হইলো ভাই একটা হাড্ডি বুঝায়, আমাদের পেলভিসের হাড্ডি বুঝায়। বুঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা ওকে, এবার আমি গেলাম। দেখো ভাইয়া, ইলিয়ামের কিন্তু একটা শেষ প্রান্ত আছে, তাই না? এই শেষ প্রান্তটা কই যায় মিলিত হইছে দেখছো? একটা বড় থলির সাথে যায় মিলিত হইছে না? এই যে দেখো ইলিয়ামের শেষ প্রান্তটা কি এরকম, এই যে শেষ যে প্রান্তটা আছে, এই ইলিয়ামের শেষ প্রান্তটা কি বড় একটা থলির সাথে যায় মিলিত হইছে, তাই না? খেয়াল করে দেখতে পাইতেছো কিনা বলো তো? দেখা যাবে। হ্যাঁ, এই যে বড় থলিটা আছে, এটা আমি এই সাইডে আইনা দেখাই, তাহলে আরো ভালো বুঝবা। এই যে দেখছো এখানে দেখা যাইতেছে যে ইলিয়ামের এই যে শেষ প্রান্তটা এই যে বড় থলির সাথে যে মিলিত হইছে, দেখছো? এবার দেখতে পাইছো? বলো তো। জি ভাই। আচ্ছা, এই বড় থলিটার নাম হইলো ভাই সিকাম। নাম কি? সিকাম। আর আমি একটা কথা বলছিলাম যে এরকম বড় ডায়ামিটার বা বড় প্রশস্ত যে নালীগুলো আছে, এই নালীগুলোরে কি বলে? বৃহদন্ত্র বলে না ক্ষুদ্রান্ত্র বলে? বৃহদন্ত। তাহলে সিকাম কার অংশ হবে? বৃহদন্ত্রের অংশ হবে না ক্ষুদ্রান্ত্রের অংশ হবে? বৃহদন্ত্রের অংশ হবে। তো বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কি? সিকাম। সিকাম হলো একটা লার্জ ডায়ালেটেড থলির মতো, একটা লার্জ ডায়ালেটেড থলির মতো, এটা হলো বৃহদন্ত্রের প্রথম অংশ। আচ্ছা, সিকামের পরে ভাইয়া দেখছো এইখানে একটা চুলের মতো এরকম শর্ট একটা অংশ দেখা যাইতেছে। জি ভাই, এটা অ্যাপেন্ডিক্স। এটার নাম কি? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের কাজ কি বলো?
হ্যাঁ বুঝি নাই। আর কাটলে শেষ। অ্যাপেন্ডিক্সের তেমন কোনো কাজ নাই, কিন্তু ভাইয়া অ্যাপেন্ডিক্স রে এখন কি বলা হয় জানো? এই অ্যাপেন্ডিক্স হইল উপকারী জীবাণুর ভান্ডার হিসেবে কাজ করে। উপকারী আমাদের কিন্তু তোমরা কি জানো আমাদের আমাদের শরীরে যে কয়টা কোষ আছে তার থেকে বেশি ব্যাকটেরিয়া আছে? এটা কি তোমাদের জানা ছিল? আচ্ছা, তাহলে 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 আমাদের আমাদের বডির মধ্যে যে কয়টা কোষ আছে তার থেকে বেশি ব্যাকটেরিয়া আছে, মানে প্রায় 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। তাহলে এতগুলা ব্যাকটেরিয়া থাকা সত্ত্বেও আমরা এখনো কেমনে বাইচে আছি জানো? কারণ বেশিরভাগ ব্যাকটেরিয়াই গুড ব্যাকটেরিয়া, মানে আমাদের সাথে মিথজীবী রিলেশনে থাকে। বুঝতে পারছো? বুঝা গেছে ভাইয়া? জি ভাই। আচ্ছা, সো বেশিরভাগ ব্যাকটেরিয়া হলো গুড ব্যাকটেরিয়া। তেমনই ভাই আমাদের এই বৃহদন্ত্রে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে, আর এই অ্যাপেন্ডিক্স হলো উপকারী ব্যাকটেরিয়ার ভান্ডার হিসেবে কাজ করে। উপকারী ব্যাকটেরিয়ার ভান্ডার হিসেবে কাজ করে। এখন কাহিনী হইল, যদি তুমি কোনো স্পাইসি ফুড খাও, যেমন ফুচকা টুচকা বা স্পাইসি ফুড খাও, তখন এই স্পাইস গুলা কি ভাই এই অ্যাপেন্ডিক্সের মধ্যে যাইতে পারে না? অফ কোর্স। তাহলে যাইতে পারলে এইখানে যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলা কি উত্তেজিত হয়ে যেতে পারে না স্পাইস পেয়ে? কারণ ঝাল জিনিসটা কিন্তু একটা কড়া জিনিস, এটা কিন্তু ব্যাকটেরিয়ারে ইরিটেট করে। কথা বুঝতে পারছো? সো এইখানে এই ব্যাকটেরিয়া গুলো কি ইরিটেট হইতে পারে না? জি ভাই। এখন কেউ যদি ইরিটেট হয় বা কেউ যদি তার লাইফের থ্রেট পায়, তাহলে তার কাজ কি বলতো? তার কাজ নিজেরে বাঁচানো, তাই না? জি। আচ্ছা, নিজেরা সে কিভাবে বাঁচাইতে পারে? ধরো সে নিজেরা বাঁচাইতে পারলো না, তাহলে নিজেরা না বাঁচাইতে পারলে তার কাজ কি হবে? তার বংশধর সৃষ্টি করে যাওয়া, যাতে তার বংশটা ক্যারি হইতে থাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো যখন নাকি ভাই এখানে স্পাইসি ফুড আসে, তখন ব্যাকটেরিয়াগুলো ইরিটেট হয় আর মনে করে যে এই স্পাইসি ফুডের কারণে আমরা মারা যাব। এই কারণে তারা কি করে? মাল্টিপ্লিকেশন শুরু করে, মানে নিজের বংশ বৃদ্ধি করা শুরু করে। তখন এইখানে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেশি বাইরে যায়। অনেক বেশি বাইরে গেলে অ্যাপেন্ডিক্সটা এরকম ফুইলা যায়। আর অ্যাপেন্ডিক্সটা যখন ফুইলা যায়, তখন এইখানে যে নার্ভগুলো আছে বা স্নায়ুগুলো আছে, এই স্নায়ুগুলো হলো উত্তেজিত হয় এবং আমরা অনেক ব্যথা ফিল করি। আমার কথা বুঝতে পারছো? তখন এই অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দিতে হয়। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, ওকে। এরপরে আসো, তাহলে আমরা এখানে কি পাইছি ভাইয়া? বৃহদন্ত্রের সিকাম। সিকামের পরে কি পাইছি? এটা অ্যাপেন্ডিক্স। আচ্ছা, এরপরে বৃহদন্ত্রের সিকামের পরের পার্টের নাম কি ভাইয়া? দেখো তো এখানে কি লেখা আছে? কোলন। কোলন। সো এই পুরাটা হইলো কোলন। এই যে এইখান থেকে শুরু করে এই পুরাটা হইলো কোলন। যেই যেই জায়গায় ভাঁজ দেখতেছো না ভাইয়া, ভাঁজ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। যেখানে যেখানে ভাইয়া ভাঁজ দেখা যাচ্ছে এই পুরাটা হইলো কোলন। সবাই কি ভাইয়া দেখতে পাইতেছো? বুঝতে পারতেছো পড়া? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। যেই জায়গায় ভাঁজ দেখা যাইতেছে ওটা হলো কোলন। এখন দেখো, যদি কোলন রে তুমি তাহলে ক্লাসিফাই করো, দেখো কোলন এই জায়গায় তুমি এইখান থেকে ভাঁজ দেখা যাইতেছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটারেও কোলন বলবা, এইখান থেকে এই পর্যন্ত এটারেও কোলন বলবা, এইখান থেকে এই পর্যন্ত এটারেও কোলন বলবা। আবার এস আকৃতির, এটা এরকম কি এস আকৃতির না? এটা এই এস আকৃতির এখান থেকে এই পর্যন্ত এটারেও কোলন বলবা। ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত যে কোলনটা, এটা কি ভাইয়া উপরের দিকে যাইতেছে না ভাইয়া? এখানে আসার পর খাবারটা কি উপরের দিকে যাইতেছে না? তাহলে এটারে কি বলবা? ঊর্ধ্বগামী কোলন। কি বলবা? ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী কোলন। ইংলিশে কি বলবা? অ্যাসেন্ডিং কোলন। আচ্ছা, তারপরে ভাইয়া দেখো এইখানে এই যে কোলনটা, এই কোলনটা কি ভাইয়া প্রস্থ বরাবর যাইতেছে না খাবারটা? জি ভাই, এটা অনুপ্রস্থ। এটারে কি বলবা? অনুপ্রস্থ কোলন। আচ্ছা, ইংলিশে কি বলে এটারে? ট্রান্সভার্স। ট্রান্সভার্স। গুড। আচ্ছা, আবার এইটা কি নিচের দিকে যাইতেছে, তাহলে এটার নাম কি দিবা? নিম্নগামী। ডিসেন্ডিং কোলন বা নিম্নগামী কোলন। এই সবাই কি বুঝতে পারতেছো? বাকি সবাই আনাফ দেই দিকে কে আছে একটু ইসে দাও তো, আর কি বুঝতেছে কিনা? কই মিটে যাও।
আচ্ছা ওই 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 গুগলে যাও, ওই গুগলে যাও। আরে বাবা, কি হলো? এই সবাই শুনতে পাইতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো না বুঝলে কিন্তু বলবা। এরপরে ভাইয়া দেখো নিম্নগামী কোলন। এখন দেখো এখানে কি এস আকৃতির একটা কোলন দেখা যাইতেছে না? খাবারটা কি এস আকৃতির ভাবে ট্রাভেল করবে, তাই না? এস এর মতো, উল্টা এস এর মতো দেখা যাইতেছে, তাই না? বলো তো। হ্যাঁ, এটারে কি বলবা বলো? নিম্নগামী কোলন তো বললা, এবার এটারে কি বলবা? এস এর মতো দেখতে, যেহেতু এস এর মতো দেখতে তাই এটারে কি বলবা জানো? এস দিয়া সিগময়েড কোলন। কি বলবা? সিগময়েড কোলন। তাহলে ভাই কোলনের কয়টা টাইপ আছে? ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন। আচ্ছা, আর এই যে লাস্ট অংশটা আছে ভাইয়া, এই লাস্ট অংশে কি কোনো ভাঁজ দেখা যাইতেছে? না তাহলে এটারে কি কোলন বলবা? না না, তাহলে এটারে কি বলবা? মলাশয়। মলাশয় মানে কি? রেকটাম। মলাশয়রে কেন রেকটাম বলে এটা তোমরা আমারে জানাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। রেকটাস শব্দের অর্থ কি, আর এই মলাশয়রে কেন রেকটাম বলছে? ভাঁজ নাই, এটা কিন্তু একদম কি সোজা না ভাইয়া, বলো তো সোজা না একদম? জি ভাই। আচ্ছা, তাহলে রেকটাস শব্দের অর্থ অ্যাকচুয়ালি জানো কি? স্ট্রেট বা সোজা। এই রেকটাস কথা আরো অনেক জায়গায় পাবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আজকে মেইনলি হলো তোমার পরিপাকতন্ত্রের যে পার্টগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাসে ওরাল ক্যাভিটি নিয়ে পড়বো। ওরাল ক্যাভিটির মধ্যে কি কি আছে? দাঁত, জিহ্বা আর হলো স্যালিভারি গ্ল্যান্ড, এই তিনটা নিয়ে পড়বো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।